দেখতে পাচ্ছে আরেকটি দৃশ্য, এই দেশের সাধারণ মানুষ প্রতিটা দিনই নিজেরা অতিষ্ঠ অবস্থান থেকে দেয়ালে পিঠ থেকে গেছে বলে প্রতিদিনই তারা সংহত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, এবং যদি আপনাকে বলি বারুদের মতো ফুটছে। এখানে দরকার শুধু একটি দেশলাইয়ের কাঠি। মানুষের ভেতরের যে তীব্র রাগ, ক্ষোভ এই সরকারের প্রতি, যারা আওয়ামী লীগের প্রতি বিতৃষ্ণ ছিল এমন লোকেরাও এখন মনে করে যে ইউনূস এবং এই সরকারকে তারা কোনোভাবেই চায় না। প্রয়োজন বোধে যদি শেখ হাসিনা হতো তাদের সমস্যা নাই। এটি হচ্ছে যারা এই 5ই আগস্টের সময় যে কঠিন ভাবে আওয়ামী লীগ বিরোধী ছিল এমন অসংখ্য মানুষকে আমি বলতে শুনেছি। আমি আপনাকে মানে আপনি প্রতিদিনই দেখবেন সোশ্যাল মিডিয়া খুললে শুধুমাত্র শ্রমজীবী মানুষ না, কিন্তু মধ্যবিত্তরা বলছে তাদের যে চাপা আর্তনাদ, কারণ আওয়ামী লীগের পতনের পেছনে মধ্যবিত্তদের একটি বড় ভূমিকা ছিল, সেই মধ্যবিত্ত শ্রেণী এখন কিন্তু মুখ খোলা শুরু করেছে। আপনি দেখবেন যে একটি বড় অংশ তারা কিন্তু মাঠে যে কোনো মুহূর্তে নেমে যাবে। এই সরকারের কোনোভাবে নির্বাচন তো দূরে থাকুক, এই সরকারের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। শেষ করবো তুষার একটা কথা বলে, $33 বিলিয়ন নাকি আমাদের আছে রিজার্ভে। 31 বিলিয়ন ডলার, 31 বিলিয়ন ডলার আছে নাকি আমাদের রিজার্ভে। ভাই, খালি যদি সরকারি বিভিন্ন সরকারি চাকরিজীবীদের বেতন এবং অন্যান্য যে রানিং জিনিসগুলি আছে, এবং সাথে যে আমাদের 2টা বকেয়া আছে, একটা চীনের বকেয়া, একটা আদানির বকেয়া, এই 2টা মিটাইলেও জাস্ট এই যে ডিসেম্বরের মধ্যে মিটাইতে হবে, তাতেও 33 কোটি বিলিয়ন যাবে। তার মানে ডেফিসিট কত বিলিয়ন? 2 বিলিয়ন ডেফিসিট আছে অলরেডি। ফলে দেশে যে একটি নীরব দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষের সাফারার সাধারণ মানুষ, এই দুর্ভিক্ষের সাফারার মধ্যবিত্ত শ্রেণী। ফলে এখন একটি বিস্ফোরণ উন্মুখ অবস্থা। ফলে সেই বিস্ফোরণমুখ অবস্থায় কেউ যদি এই সরকারকে টিকিয়ে রাখার, সেটা যেই বাহিনী হোক, মিনিমাম চেষ্টা করে, তাহলে এই বিস্ফোরণে আগের বার তো তারা সহায়তা করেছিল, এবার তারা সহ উড়ে যাবে। এমন একটি পরিস্থিতি, মানে আমি আমার জীবন দশায় ধরেন ছাত্র অবস্থায়, আমিন ভাইও দেখেছেন, সেটি 90-এর গণ আন্দোলনে দেখেছিলাম, এই কথিত 24-এ তথাকথিত আন্দোলন সেটাও দেখেছি। এতটা বিস্ফোরণমুখ অবস্থা, কখন কি ঘটবে জাস্ট ইটস মানে টাইম বিইং ব্যাপার। এইরকম একটি অবস্থা বাংলাদেশে এখন বিরাজমান। কে আছে যাদের আজকে হাজার হাজার তাদের মানুষ কর্মসংস্থান হারিয়েছে, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। ফলে 71 সালে যেমনি ভাবে এই দেশের সাধারণ মানুষ জনযুদ্ধ করেছিল, এই দেশের সাধারণ মানুষ আমেরিকার মতো শক্তিকে, পাকিস্তানের মতো শক্তিকে, চীনের মতো শক্তিকে মানে তোয়াক্কা করে নাই, বুক পেতে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। আর আজকে তো 21 শতক রে ভাই, এই 21 শতকে তথ্য প্রযুক্তির এই যুগে এসে বাংলাদেশের তরুণরা, যেই তরুণরা গত 5ই আগস্ট থেকে যেই ছাত্রলীগের বিরুদ্ধে এত বদনাম ছিল, যেই ছাত্রলীগের বিরুদ্ধে এত সমস্যা ছিল, এই 5ই আগস্টের পরে যে ছাত্রলীগের তরুণরা জন্ম নিয়েছে এবং ছাত্রলীগ না করা যেই তরুণরা জন্ম নিয়েছে, যারা ওই নিরাপদ সড়কের মতো আন্দোলন করেছিল, যারা এই আন্দোলনে কেউ কেউ গিয়েছিল, তারা দেখতে পাচ্ছে যে আমরা তো এই বাংলাদেশ চাই নাই, আমরা তো বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। আজকে এই স্কুলের ছাত্ররা যারা এখন কলেজে গেছে, কলেজের ছাত্ররা যারা এখন ভার্সিটিতে যাবে, তারা বলছে আজকে যে বঙ্গবন্ধু বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলেন, শেখ হাসিনাও তো বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছিলেন। তাইলে আমরা যে আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে আজকে এত বড় বৈষম্য করা হলো, আজকে ছাত্ররা যখন বলে যে মাদ্রাসার শিক্ষার হার, মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রদের শিক্ষার্থীদের 75%, আর আমরা জেনারেল শিক্ষায় পড়েছি বলে আমাদের হার 48%, এটা কি করে হয়? এই বৈষম্য তারা নিজের জীবন দিয়ে শিখেছে। ফলে এই তারুণ্য এখন তৈরি হয়ে গেছে। এই তারুণ্যই প্রত্যেকটি হিসাব দেশি বিদেশি প্রত্যেকের কাছ থেকে বুঝে নিবে, চুকিয়ে নিবে। আমি বেঁচে থাকি বা না থাকি, আমিন ভাই সাক্ষী, তুষার আপনি সাক্ষী, আর যারাই অনুষ্ঠান দেখছেন তারা সাক্ষী। আপনারা দেখবেন এই তারুণ্যই আবার নতুন বাংলাদেশটা করবে, সেই বাংলাদেশটা ওই স্বপ্নের বঙ্গবন্ধুর স্বপ্নের চোরার বাংলা। এটা আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, 71-এর শহীদদের কসম দিয়ে বলতে পারি, সেই বাস্তবতা আজকে তৈরি হয়েছে। এত সহজ না। সুমন চট্টোপাধ্যায়ের একটি গানের লাইন দিয়ে আপনাকে শেষ করছি। মনে রাখতে হবে, এই দেশের বেহুলারা
কখনো বিধবা হয় না। তারা ভাসান যাত্রা দিয়ে হলেও তারা জানে কি করে লক্ষিন্দরকে বাঁচিয়ে তুলতে হয়। বাংলাদেশের আওয়ামী লীগ এই দেশের মানুষের কাছে সেই লক্ষিন্দরকে নিয়ে কিভাবে ভাসান যাত্রা দিয়ে আবার বাঁচিয়ে তুলতে হবে এই দেশের বেহুলারা তা জানে। অতএব হতাশ হওয়ার কিছু নেই। ইউনূসদেরকে, এই গংদেরকে, এই সাম্রাজ্যবাদী শক্তিদেরকে পরাস্ত হবেই এবং শ্রমজীবী মানুষের, সাধারণ মানুষের উত্থান এই বাংলাদেশে ঘটবে আবারও ৭১-এর মতো। ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, সেই সিমটম আজকে পর্যন্ত, আমি গণমাধ্যম কর্মী হিসাবে আজকে পর্যন্ত আমি তো মনে করছি না, কারণ সিমটম তা বলে না। আমি আপনাকে ছোট কয়েকটা কথা মনে করিয়ে দেই তুষার। আমি আমিন ভাইও এখানে আছেন, তারা রাজনীতিবিদ, তারা রাজনীতির মাঠের ভেতরের বাইরের অনেক খবর তারা রাখেন। আমরা গণমাধ্যম কর্মীদেরকে সব পক্ষেরই গালি খেতে হয়। ধরেন যে আওয়ামী লীগের গালি দিবে আমাদের, অন্যরাও গালি দিবে আমাদের, কারণ আমাদেরকে একটু নির্মোহ ভাবে কথা বলতে হয়, একটু দল নিরপেক্ষ ভাবে কথা বলতে হয়। আমি স্ট্রেইট দেখতে পাচ্ছি এবং আমার কাছে অনেক ধরনের ক্লু গুলো ছিল। গত প্রায় মাস দুয়েক যাবত আমি এই ইনফরমেশনটা মানে হজম করে রাখছিলাম যে এই যে নির্বাচন হবে না এবং বিএনপিকে একঘরে করে দেওয়া হবে তাদের মধ্যেকার এই কথিত বিপ্লবী, কথিত অভ্যুত্থানকারীদের মধ্যে, এটি আরো 2 মাস আগে আমি জেনেছিলাম। এবং কিভাবে করবে তারা, এইবার আপনাকে আজকে এই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে তাদের সেই 2টা প্ল্যান বলে দিই। আমি যখন অ্যাডভান্স কথা বলি অনেকে আমাকে বলে যে এগুলি কোত্থেকে বলছে, পাগলের প্রলাপ, হ্যান ত্যান অনেক কিছু বলে। পরে বাংলাদেশে এগুলি সবই ঘটতে থাকে। ওটাই 5ই আগস্টের আগেও আওয়ামী লীগের নেতারা বলেছিল যে আমি সমস্ত কিছুতে জামাত শিবির খুঁজা পাই, জঙ্গি খুঁজা পাই। কিন্তু এখন যে জামাত শিবির জঙ্গি রাষ্ট্রের ক্ষমতা দখল করে বসছে, এটা আওয়ামী লীগ নেতারা তাদের জীবন দিয়ে, দল দিয়ে এখন টের পাচ্ছেন তারা। কিন্তু সেই সময় তারা ওইটা টের পাইতে চান নাই, এক্সেপ্ট শেখ হাসিনা। শেখ হাসিনাই শুধুমাত্র বলেছিলেন, আর অন্য নেতাদেরকে টেলিফোনে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক প্রচুর কথা আমাদেরকে শুনিয়েছিলেন সেই সময়। আজকেও আপনার মাধ্যমে বলে রাখছি, দেশবাসীকে সাক্ষী রেখে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র হয়েছে, আপনার মনে আছে মাহফুজ আলম বর্তমান তথ্য উপদেষ্টা, তিনি প্রথম আলোর সাজ্জাদ শরীফের কাছে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন রিসেট বাটনের কথা। তিনি বলেছিলেন এইটা আমাদের প্রাথমিক কাজ। আমিন ভাই প্রথম মাহফুজ আলম প্রকাশ্য বলে, সেই ইয়াতে যাওয়ার আগে সেপ্টেম্বরে আপনার ডক্টর ইউনূসের সঙ্গে যাওয়ার আগে প্রথম এটি ইন্টারভিউ দিয়ে প্রথম আলোর কাছে বলেছিল। পরবর্তীতে তারই ভাষ্য, একই রকম ভাষ্য দিয়েছিলেন ডক্টর ইউনূস। এবং মাহফুজ আলমরা সেই সময় বলেছিল তাদের প্ল্যান ছিল তারা 2026 সালে বিপ্লব করবেন। এবং তার পরবর্তীতে এই মাহফুজ আলম বলেছে যে এখনই যেহেতু সময় তৈরি হয়েছে এখনই করে ফেলি, পরেরটা বাকি অংশটুকু করবো। এনসিপির আহ্বায়ক ডক্টর অঞ্চলের আহ্বায়ক নাহিদ ইসলাম একাধিকবার বলেছেন এটা আমাদের প্রথম ধাপ, বিপ্লবের শেষ ধাপ হবে। পিনাকি ভট্টাচার্য একই ভাষায় বলেছেন, ব্লগার যিনি দেশের বাইরে থেকে অবস্থান করছেন, তিনি বলেছেন যে এটা আমাদের প্রথম ধাপ, সেকেন্ড ধাপ সামনে আছে। সর্বশেষ কয়েকদিন আগে মামুনুল হক, যিনি প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করতে দেননি এই ধোলাই পারে পদ্মা সেতুর যে জায়গাতে, এবং আওয়ামী লীগ যার কাছে মাথা নত করেছিল সেই সময়, মাথা নত করে সেইখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য উঠায় নাই, এই জঙ্গিবাদের কাছে মাথা নত করেছে সেই সময় আওয়ামী লীগ। সেই মামুনুল হক সম্প্রতি ঘোষণা দিয়েছে এখন নাকি দেশে ইসলামী বিপ্লবে মোক্ষম সময় বয়ে যায়। এবার আপনাকে ষড়যন্ত্রটা বলছি, নতুন মিশন। কয়েকদিন আগে আপনি জানেন বাংলাদেশের রাজনীতিতে এই সিরাজুল আলম খান দাদা ভাইয়ের পরে আরেকজন নতুন কেউ কেটা জন্ম নিয়েছেন, তার নাম নুরুল ইসলাম ছোটন। ওই এই টিমের ভাষায় যাই ছোটন গ্যাং নামে যিনি পরিচিত, নুরুল ইসলাম ছোটন এবং পিনাকি ভট্টাচার্য সম্প্রতি চীন সফর করেছেন। পিনাকি ভট্টাচার্য চীনের আমন্ত্রণে গেছেন। অসমর্থিত সূত্রে জানা যায় এখানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এই দেখেন কেন আমি এই যে শুরু করেছিলাম আলোচনায় খলিলুর রহমানকে দিয়ে, যে খলিলুর রহমান এই মিটিংটায় কেন উপস্থিত। উনি কিন্তু এর আগে কোনো মিটিং এ 3 বাহিনী প্রধানের সঙ্গে কোনো মিটিং এ উপস্থিত ছিলেন না। এখন পরিকল্পনা হয়েছে বিএনপি কে মাইনাস করে
ফ্যাসিবাদ বিরোধী জাতীয়তাবাদী একটি ফ্রন্ট গঠন করা হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করে তারা যেটা করবে এইখানে হচ্ছে আওয়ামী লীগকৃত নির্বাচনে আসতে দেবেই না। বিএনপি যদি আসে ভালো, না আসলো তারা তাদের মতো করে কাজে এগিয়ে যাবে। এইখানে বলেছে যে এই চক্রের সঙ্গে সামরিক বেসামরিক আমলারা যুক্ত, মানে কমপক্ষে 2 জন সাবেক সেনাপ্রধান যুক্ত, একজন পিএনজি হওয়া সেনা কর্মকর্তা যুক্ত, যিনি ইতিমধ্যেই পিএনজি করেছেন বর্তমান সেনাপ্রধান, তাকে সাবেক একজন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি প্রকাশ্যে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিচার করে যাচ্ছেন। এই চক্রটি মিলে যেটি করতে চাচ্ছে, তাদের 2টা প্ল্যান। একটি হচ্ছে তারা পাশ্চাত্যকে দেখাতে চায় যে নির্বাচনের মাধ্যমেই তারা ক্ষমতায় যেতে পারে, বাংলাদেশে ইসলামী বিপ্লব করা সম্ভব, ইসলামী কায়েম করা সম্ভব। এইখানে তার একটা বৃহত্তর ফ্রন্ট, যেখানে জামাত থাকবে, ইসলামী আন্দোলন থাকবে, এনসিপি থাকবে, এবং এই মামুনুল হকদের মতো ছোট ছোট আর অসংখ্য যে দল আছে যারা এই আলোচনায় গেছে এবং যায় না, সবাইকে নিয়ে, ছোট ছোট নিয়ে। আপনি খেয়াল করে দেখবেন লস্করি তৈয়বার সঙ্গে একসময় যুক্ত ছিল যেই নেতা এবং যিনি পাকিস্তানের দায়িত্বহীন কণ্ঠে বলেছিল আমরা শেখ হাসিনাকে নামিয়েছি, সেই ভদ্রলোক এখন বাংলাদেশে অবস্থান করছেন সালাফি সম্মেলনের নাম করে। বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক জেলাতে তিনি ওয়াচ করে বেড়াচ্ছেন। কথা ছিল জাকির নায়েকেরও বাংলাদেশে আসার। যে জাকির নায়েককে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল, তার পিস ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছিল, তার ক্রিস্টিনকে নিষিদ্ধ করেছিল জঙ্গিবাদের উস্কানিদাতা হিসাবে, তাকে আনারও একটা চেষ্টা হয়েছিল। ভারতের রিয়াকশনের পরে এই সরকার থেকে আপাতত ঠেকিয়েছে, স্থগিত করেছে। এই পিনাকি ভট্টাচার্যরা একটু চাচ্ছেন যে পাশ্চাত্য পশ্চিমা দেশগুলোকে দেখানোর জন্য যে এই দেশের মানুষ নির্বাচনের মাধ্যমেও ইসলামী বিপ্লব করতে চায়। যদি এইটাই তারা সফল না হয়, অর্থাৎ গণভোট কিংবা অন্য ইলেকশনে বিএনপি কে মাইনাস করে এই জোটের মাধ্যমে সফল না হয়, তাহলে তারা আরেকটি কাজ, প্ল্যান বি, এটি করতে চায়। আসলে প্ল্যান বিটাই তাদের মূল প্ল্যান। এটি হচ্ছে যে তারাও কিন্তু এই 15ই নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডক্টর ইউনূসকে, এবং প্রয়োজন বোধে তারা এইখানে আপনার শহীদ মিনারে গিয়ে তারা সেইখানে নতুন করে ডিক্লেয়ার দিবে, সাংবিধানিক অধ্যাদেশ জারি করবে, সাংবিধানিক অধ্যাদেশ জারি করে জুলাই সনদ গ্রহণ করবে, এবং সেইখানে জুলাই সনদ যখনই গঠন হয়ে যাবে, তার মানে সেটা সেদিন থেকেই ওই স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এখানে আর পার্লামেন্ট বলে থাকবে না, এবং একটি বিপ্লবী সরকার হবে। সেই বিপ্লবী সরকারের ক্ষেত্রে তারা চেষ্টা করবে, ওই যে বললাম আপনাকে সামরিক বেসামরিক আমলা তাদেরকে সঙ্গে নিবে, সিভিল সোসাইটি, কথিত ইসলামী সিভিল সোসাইটি যেটা আর কি, তাদেরকে সঙ্গে নিবে, এবং একই সঙ্গে তারা রাজনৈতিক দলগুলোর থেকেও নিবে। এটি ছোট ছোট এই যে নূরের দল, অনেকেই বলছিল না যে এক ধরনের জাতীয় সরকারের কনসেপ্টে যাওয়া, তারা ঠিক সরাসরি বিপ্লবী সরকার নাম না দিয়ে হলেও জাতীয় সরকার গঠন করে সেই অনুযায়ী আগাবে। ইন্টারেস্টিংলি তখন সেইটার প্রধান হবেন, রাষ্ট্রপ্রধান হবেন ডক্টর ইউনূস, আর প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হবেন বিপ্লবী সরকারের। এইটা নিয়ে এখন একটা কামড়াকামড়ি চলছে। এক পক্ষ চাচ্ছে সাবেক এক সেনাপ্রধানকে করতে, আরেক পক্ষ চাচ্ছে একজন একটা দৈনিক পত্রিকার সম্পাদককে করতে। এইরকম একটি জায়গা, কারণ ওই জুলাই সনদ অনুযায়ী তো তখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার ক্ষমতার ভারসাম্য হয়ে যাবে, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য হয়ে যাবে। ফলে সেই ক্ষেত্রে যে একটু উগ্র মানসিকতার যারা সংবাদ সম্পাদকের পক্ষে, তারা এটা করতে পারবে না। আমি এই টোটাল জায়গাগুলো একে একে যখন দেখি, এবং তারা মনে করছে যে তাদেরকে চীন সহ আরো 2টি মুসলিম রাষ্ট্র, যে 2টি রাষ্ট্রে কথিত মুসলিম রাষ্ট্র, একটি তুরস্ক এবং পাকিস্তান, এই 3টি রাষ্ট্রের তারা সহযোগিতা পাবে এই কাজটি করতে পারলে। এইরকম একটি বাস্তবতার মধ্যে যখন আছে বাংলাদেশ, সেই বাস্তবতায় বিপরীত ক্রমে অন্য আরেকটি চিত্র কিন্তু আমরা এই দেশে দেখতে পাচ্ছি। প্রতিদিনই মানে কয়েক হাজার করে
নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং তার বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছে, তাই তো? এবং একই সঙ্গে ধরেন যে 10 জন গ্রেপ্তার হয়, পরের দিন 100 জন মিছিলে নেমে যায়। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? এটা শুধু আওয়ামী লীগই নামছে তা কিন্তু না। আমার নিজের চোখে দেখার অভিজ্ঞতা হয়েছিল একাধিক মিছিল, যে নেমেছে 5 থেকে 10 জন শুরু করেছে, এরপরে চতুর্দিক থেকে রাস্তা থেকে সাধারণ মানুষটা সেই মিছিলে জয়েন করে ফেলতেছে। অর্থাৎ এই সরকারকে সাধারণ মানুষ কেউ আর চাচ্ছে না। এইরকম যখন একটা পরিস্থিতি, যে একদিকে হচ্ছে তীব্র ষড়যন্ত্র হচ্ছে যে এই সরকারকে প্রয়োজন বোধে, যেহেতু এই সরকারকে চায় না, এটা একটা পপুলার ইস্যু হয়ে উঠেছে, ইউনূসের ভূমিটাকে সরিয়ে দিয়ে এইখানকার উপদেষ্টা পরিষদকে বাদ দিয়ে তারা নতুন আরেকটি সরকার সামনে আনবে। সেই সরকারের 2টা প্ল্যান, একটা হচ্ছে কেউ কেউ নির্বাচন করবে, ওই যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয়তাবাদী ফ্রন্ট মাইনাস বিএনপিকে আমন্ত্রণ জানাবে, কিন্তু বিএনপি ছাড়াই আর কি, তারা একটা নির্বাচন করবে, মাইনাস আওয়ামী লীগ তো বটেই। আরেকটি হচ্ছে যদি কোনো কারণে পাশ্চাত্যের কারণে চাপ প্রয়োগ হয়ে পড়ে যে এই পরবর্তী সরকারও যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে না নিয়ে নির্বাচন করা যাবে না, এইরকম চাপে পড়লে তারা বিপ্লব ঘোষণা করে দিবে। অর্থাৎ তারা যে ওই যে শুরুতে বলেছিল দেশ অনিবার্য, মাহফুজ আলম যে দেশ অনিবার্যভাবে গৃহযুদ্ধের দিকে যাবে, প্রথম বলেছিল ওই মাহফুজ আলম যে একটা ম্যাপ দিয়ে বলেছিল তাকে বৃহৎভঙ্গ করতে চায়, সেই পরিকল্পনার দিকেই তারা যাচ্ছে। একদিকে জঙ্গিবাদী গোষ্ঠীর বাংলাদেশে আগমন, বাইরের জঙ্গি গোষ্ঠী, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর আগমন, তাদের অবাধ বিচরণ, অন্যদিকে দেশের ভিতরে বাধ্যতামূলক সামরিক শিক্ষা অথবা আত্মরক্ষার জন্য তরুণকে প্রশিক্ষিত করে তোলার কথা বলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওই যে শুটিং ফেডারেশনের শেখানো, কারাত তো আমরা বছরের পর বছর শিখিয়েছি, আজকে এই আয়োজন করে শেখানো কেন প্রয়োজন পড়েছে? ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যখন এই কাজগুলি করে, এবং যখন জামাতের নায়েবে আমির বলেন আমাদের 50 লক্ষ কর্মী তৈরি আছে, প্রশিক্ষিত কর্মী তৈরি আছে, আমরা প্রয়োজন বোধে লড়াই করে অধিকার আদায় করব, তখন 2 4 না 5 হয়, সেটা আপনারাই বিবেচনা করবেন। এই দেশে ফলে আমি নির্বাচনের মিনিমাম কোনো পরিবেশ দেখছি না, বরঞ্চ নতুন ষড়যন্ত্র তারা পাকাচ্ছে। আর অন্যদিকে বললাম, জি ধন্যবাদ নজরুল ভাই। আপনার কাছে জাস্ট এরপরে আর একটু ফিরবো, আমি একটু আমিন ভাইয়ের কাছে লাস্ট প্রশ্ন ছোট করে। আমিন ভাই, এই যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় দুজনেই আন্তর্জাতিক গণমাধ্যমে 2টি ইন্টারভিউ দিয়েছেন, একাধিক ইন্টারভিউ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই ইন্টারভিউগুলোর মূল মেসেজটা হচ্ছে যে তারা বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন চাইছেন। তো আপনারা 16 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের বিরুদ্ধে একটি বড় অভিযোগ যে আপনারা নির্বাচনগুলো একতরফা করেছেন। তো এই সময় আসলে এখন আপনারা এসে আবার ইনক্লুসিভ ইলেকশন চাইছেন, যখন ক্ষমতায় ছিলেন তখন করেন নাই। তো এই যে অভিযোগগুলো, এই বক্তব্যগুলোর কি জবাব দিবেন? আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমরা ওদেরকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করেছিলাম, এখন আমরা ইনক্লুসিভ নির্বাচন কেন চাই? এই প্রশ্নটি আপনার মতো বাংলাদেশের লাখো মানুষের মনে। কিন্তু আসলে কি আমরা সবাইকে বাদ দিয়ে নির্বাচন করেছিলাম? জনাব তুষার, আমরা কি বিএনপি জামাতকে নিষিদ্ধ করেছিলাম যে ওরা নির্বাচন করতে পারবে না? আপনি একটু তাকান, 2014 সালে বেগম জিয়া বলেছিলেন 48 ঘন্টার মধ্যে আলোচনার প্রস্তাব না দিলে রোববার থেকে হরতাল। বঙ্গবন্ধু কন্যা ওনাকে ফোন করতে যখন চাইলেন, তখন অনেকে তাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনার ফোন করা ঠিক হবে না, যেহেতু তিনি আপনাকে থ্রেট করেছেন। তিনি বলেছিলেন এটাকে আমার থ্রেড হিসাবে দেখার দরকার নেই, আমার কাছে বড় হচ্ছে আমার দেশ, আমার জনগণ, আমি জনগণের সাথে ফোন করব। তিনি ফোন করলেন, রেসপন্স পেলেন না। কিছুক্ষণ পরে সন্ধ্যায় আবার ফোন করলেন। আমার সৌভাগ্য ছিল তখন আমি গণভবনে ছিলাম, অনেকক্ষণ কথা হয়েছিল, আমি লম্বা বিতর্কে যাচ্ছি না। তখন তিনি একটা অজুহাত দিয়েছিলেন, আমি হরতাল ডেকেছি, আমি সোমবারে আসব। নেত্রী বললেন আপনি তো হরতাল কন্ডিশনালি ডেকেছেন, যদি আমি আপনাকে 48 ঘন্টার মধ্যে ফোন না করি, কিন্তু আমি তো 16 ঘন্টার মধ্যে আপনাকে 2 বার ফোন করলাম, তো আপনার তো হরতালে কোনো লজিক নেই, আপনি আসেন। তখন তিনি বলেছেন আপনি তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা করবেন কিনা, বলেছিলেন সব বিষয় নিয়ে আলোচনা করবো, খোলা মানে আপনি আসেননি। তারপরেও কিন্তু বঙ্গবন্ধু কন্যা ওদেরকে বাদ দিয়ে নির্বাচন করতে চান নাই।
তাদেরকে নির্বাচনকালীন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র সহ, এখানে নজরুল কবির সিনিয়র সাংবাদিক উনি সাক্ষী, 4টি মন্ত্রণালয় অফার করেছিলেন যে বিএনপিকে দেওয়া হবে, আমরা এটা নির্বাচন করবো সবাইকে নিয়ে। তারা নির্বাচনে আসেনি, না এসে কি করলো, 162 জন মানুষকে নির্বাচন প্রতিহত করার নামে হত্যা করলো, 534টি স্কুল ভবন জ্বালিয়ে দিল। এই যে 534টি স্কুল ভবন জ্বালিয়ে দিল, 162 জন মানুষকে হত্যা করলো, এই জন্য কি আওয়ামী লীগ জামাত বিএনপিকে নিষিদ্ধ করেছিল? করেনি। হ্যাঁ, যারা সে অপরাধের সাথে যুক্ত ছিল আমরা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করেছে, কিন্তু দল হিসেবে তাদের নিষিদ্ধ করেনি। তারপরে তারা নির্বাচনে আসেনি। ঠিক একইভাবে 18তে এসেছিল, কম বেশি এটা নিয়ে বিতর্ক আছে, সেটা আমরা অস্বীকার করিনি কখনো। 24ও তারা নির্বাচনে আসেনি, কিন্তু আমরা তো ওদেরকে বলিনি যে বিএনপি নির্বাচনে অংশ করতে পারবে না, বিএনপিকে নিষিদ্ধ করা হবে। 24ও কিন্তু আমরা বলিনি যে আমরা নিষিদ্ধ করা হবে, জামাত নিষিদ্ধ করতে পারবে। জামাত 18 সালে ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিল। সো ওইটার প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট তো কোনোভাবে এক নয়। দ্বিতীয়ত আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন যে আমরা তত্ত্বাবধায়ক চাচ্ছি কেন? আমরা কিন্তু তত্ত্বাবধায়ক চাচ্ছি না। বিষয়টা হচ্ছে কি, নির্বাচনটা কে করবে? এই সরকার শপথ নিয়েছে সংবিধান মেনেই, রাষ্ট্রপতির হাতে। এখন এই সংবিধানে লেখা আছে নির্বাচন হবে রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের অধীনে। তো এই সরকার তো সেই সরকার না। আচ্ছা, এখন আমি আমার কথা বাদ দিলাম, আমি নজরুল কবিরকে কোট করি। সে বলছে তাদের যে প্রধান দল, ইউনূসের যে প্রধান 3টি দল, এনসিপি, জামাত এবং বিএনপি, সে বিএনপি প্রতিদিন বলছে এই সরকার নিরপেক্ষ নয়, আমরা এই দুদিনের নির্বাচনে এরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আবার ইউনূসের পয়দা করা রাজনৈতিক দল এনসিপি, তারা বলছে যে আমরা এই সরকার মানে না, এই জন্য আমরা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেলাম না, যাইনি। তাহলে এখন তাদের পয়দা করা রাজনৈতিক দলই বলছে যে তারা নিরপেক্ষ নয়, অথবা তাদের পেয়ারের দল বলছে, তাহলে এই সরকার যদি নির্বাচনটা হবে কি করে? তাহলে একটা নির্বাচন দরকার। নির্বাচনকালীন একটা কনসেনসাসের মাধ্যমে একটা ইন্টারিম গভর্নমেন্ট দরকার। সেটা তত্ত্বাবধায়ক আদালত হোক, যে আদালত হোক। যদিও আমরা জানি খুব শীঘ্রই সম্ভবত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 10 জন বিচারপতি এই বিষয় নিয়ে একটা সিদ্ধান্তের জন্য তিনি ফুল বেঞ্চ একটা সভা আহ্বান করেছেন। এটা মার্কেট আলোচনা আছে, নজরুল কবির আরো ভালো জানবে। তো সুতরাং আমরা যেটা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছি সেটা কেন? কারণ সম্পূর্ণ অবৈধভাবে একেবারে সামরিক ফরমানের মতো ফরমান দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সেই কারণে আমরা বলছি, যদি এমন হতো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাহলে আমরা যদি নির্বাচনে না গিয়ে বলতাম যে আমরা এই সরকার আমরা নিষিদ্ধ করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়নি, আমরা রাজনীতি করতে পারছি, কিন্তু এই সরকারকে আমরা চাই না, আমরা সবাইকে নিয়ে চাই, তখন এই প্রশ্নটা উঠতো। আশা করি। ধন্যবাদ আমিন ভাই, আপনি স্পষ্ট করে বলেছেন। নজরুল ভাই, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমাদের হাতে আর 4 মিনিট আছে। ছোট্ট করে আপনার কাছে প্রশ্ন, আপনি যে প্রসঙ্গটি বলছিলেন, ভূ রাজনৈতিক অবস্থার কথা বলছিলেন, আঞ্চলিক রাজনীতির কথা বলছিলেন, আপনি নিশ্চয় দেখেছেন সম্প্রতি তুলসী গাবার্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু বলেছিলেন যে এই যে বাইডেন প্রশাসনের সময়ে দেশে দেশে পৃথিবীর বিভিন্ন দেশে সরকার হটানোর জন্য যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার, এবং এগুলোর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুর বদলে শত্রুই তৈরি করেছে, তারা এই নীতি থেকে সরে আসবে, বর্তমান ট্রাম্প প্রশাসন এই নীতিতে হাঁটবে না। এটি একটি প্রসঙ্গ। এছাড়া আপনি আবার দেখুন উল্টো দিকে, পাকিস্তানি আইএসআই এর বহু কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে আসছেন, আমাদের সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করছেন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পক্ষের সঙ্গে তারা বৈঠক করছেন। এরকম তো এই যে সার্বিক পরিস্থিতি, এটি নিয়ে বাংলাদেশে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করছে কিনা, আপনার বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা শেষ করবো আজকে। আসলে অনেক বড় প্রশ্ন, তো এটা এত স্বল্প সময়ে বলা যাবে না। মোটা দাগে শুধু একটু বলি যে বাংলাদেশ শুধু আয়তনে 55,000 বর্গ মাইলের 56,000 বর্গ মাইলের একটা দেশ না, আমাদের দেশটা কিন্তু অনেক বড়। বাংলাদেশের যে স্থলভাগের আয়তন প্রায় তার ডাবল, আরো বড় আয়তন কিন্তু বাংলাদেশের এখন, সেটি হচ্ছে আমাদের যে জলসীমা অর্থাৎ বঙ্গোপসাগর। ফলে যেই অংশটুকু আমরা সাধারণ মানুষ সচরাচর যেতে পারি না, যাই না,
দেখার উপায় নাই যে আমাদের দেশটা কত বড়, একমাত্র আকাশে উঠলে কিছুটা হয়তো বোঝা যাবে। তো সেই জায়গাটুকু প্রতি গোটা পৃথিবীর একটি দৃষ্টি রয়েছে, কারণ সেখানেই আমাদের সকল সম্পদ বিরাজমান। আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শেষ করব। বঙ্গবন্ধু এটি মুক্তিযুদ্ধের পরপরই বুঝেছিলেন বলে বাংলাদেশে একটি জ্বালানি মন্ত্রণালয় সেই সময় এস্টাবলিশ করেছিলেন, জ্বালানি বিভাগ ছিল একটি। পরে ডক্টর কামাল কুটচাল দিয়ে সেটা আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে গিয়েছিলেন। ডক্টর মফিজ চৌধুরীর একটি বই আছে বঙ্গবন্ধুর মন্ত্রিসভায়, যদি পারেন দর্শকরা যারা দেখছেন তাদের জন্য বললাম, ইউপিএল থেকে প্রকাশিত, পারলে বইটি পড়ে নিবেন, যে বাংলাদেশের প্রথম রিজার্ভ এসেছিল এই সমুদ্রের অনুসন্ধান কিভাবে হবে তার জন্য নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে অনুসন্ধান করবে। দ্যাট ওয়াজ দ্য 72-3। আপনি খেয়াল করবেন, অর্থাৎ বঙ্গবন্ধু জানতেন যে বাংলাদেশের সাগরের তলে যে জিনিস আছে সেটি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অন্যরকম এক বাংলাদেশ রূপান্তর করবে। আজকে যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্রে যাওয়ার আগেই বাংলাদেশ ইমার্জিং টাইগার হয়েছিল, মধ্যমায়ের দেশ হয়ে উঠছিল, তখন এই দেশটিকে দাবানোর নানা রকম প্রতিবেশী থেকে শুরু করে নানা জায়গায় নানা রকম খেলা ছিল। বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডকে টিকিয়ে রাখার জন্য ভূ রাজনৈতিক যে ভারসাম্য চীন, ভারত, রাশিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়া প্রত্যেকটি জায়গায় অত্যন্ত দক্ষতার সঙ্গে শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা দিয়ে বাংলাদেশে ভারসাম্য রাজনীতি বিরাজমান করেছিলেন। সেখানে যেই গোষ্ঠীটির সেন দৃষ্টি ছিল, আমি ব্যক্তিগতভাবে আমিন ভাই একমত নাও হতে পারেন আমার সঙ্গে, আজকে বাইডেন সরকারের পলিসি আর ট্রাম্পের পলিসি নিশ্চিতভাবেই আলাদা, কিন্তু মোটা দাগে সেই দেশটিকে আমি কখনো সন্দেহের বাইরে দেখি না। আর এই আশুকরণীয় হিসেবে তুলসী গাওয়াররা যেই পদক্ষেপ গ্রহণ করেছেন সেটির জন্য টেনশন তো আমার আপনার নাই, এটার জন্য টেনশন ইউনূস সাহেবের। ডিপ স্টেটের টাকা তো তারা খেয়েছেন, তারা তো বিলিয়ন বিলিয়ন ডলার নিয়েছেন। অন্য যারা আমরা নাম দিয়েছি যাদেরকে লাল বদর, ওদের লাল বদরদের টেনশন, যার হায় হায় আমার কি হবে, আমার আমেরিকান নাগরিকত্ব না আমার জায়গা পরবর্তীতে। আমার আপনার টেনশন হচ্ছে আমার এই দেশটাকে বাঁচানো, ফলে তুলসী গাওয়ারটা আমাদের দেশ বাঁচিয়ে দেবে না। ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাকে, আমার সেই কৃষকটি, আমার সেই শ্রমিকটি, আমার সেই গার্মেন্টস এর বোনটি, আমার সেই সেলাই দিদিমণিটি যারা আজকে না তার কাজের যে প্রসিডিংস, সেই প্রসিডিংস অনুযায়ী এখানে বসার কথা না তো। ফলে আমরা যদি প্রেস উইং এর স্টেটমেন্টের দিকে তাকাই, অতীতে আমরা এর আগেও মে মাসে যখন 3 বাহিনীর প্রধান দেখা করেছিলেন, এই চলতি বছরের মে মাসেতেই প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই সময়কার স্টেটমেন্টটা নিশ্চয়ই তুষার আপনার মনে আছে। অথচ তাদের যে স্টেটমেন্ট ছিল এবং সেনা সদরের যে স্টেটমেন্ট ছিল, দুটো ছিল একেবারেই ভিন্ন মেরুর স্টেটমেন্ট। আমরা কিন্তু যদ্দূর জানি গণমাধ্যম কর্মী হিসাবে, যে এই 3 বাহিনী প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার আগে নিজেরা আলাদাভাবে একটি মিটিং করেছে। তারপরে তারা দেখা করতে গিয়ে তারা নিজেরা সময় চেয়েছেন এবং রাজধানীতে তারা যখন গেছেন এবং বৈঠক করেছেন, যাচ্ছেন এবং বৈঠক করছেন, তখন প্রবল বৃষ্টিপাতের মধ্য দিয়ে সন্ধ্যার সময় তারা সেখানে গেছেন। আমি খুব সিম্বলিক অর্থে বলতেছি, যে ধরুন যে আবহাওয়াটা যেরকম বৈরী ছিল, প্রাকৃতিক আবহাওয়া, বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়াটাও এরকম বৈরী। ফলে বৈরী আবহাওয়াতেও 3 বাহিনীর প্রধান মনে করেছেন যে তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করা দরকার। আমি এই যে মাঝে মাঝে আমিন ভাইয়ের বক্তব্যগুলি শুনছিলাম এবং আপনাদের আলোচনাগুলো শুনছিলাম, সেইখানে দেখেন যে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে বলেই তো তা এই বৈঠকের আয়োজন। এটি আমার ভাষ্য না, এটি একেবারে স্বল্প শিক্ষিত থেকে শুরু করে পিএইচডি হোল্ডার, সংবিধান বিশেষজ্ঞ সবাই বোঝে যে আওয়ামী লীগকে তো তারা মাইনাস করে দিয়েছে রাজনীতি থেকে, তাদের ভাষায়।
তো ফলে এখন তারা যারা আছে তাদের ভিতরে যে ভয়ঙ্করতম অনৈক্য তৈরি হয়েছে প্রকাশ্যে, আগে আড়ালে আবডালে গোপনে ছিল, এখন প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে জামাতের বিরুদ্ধে বিএনপি বলছে, বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে, এনসিবি নিকাহ করার মানে প্রেসক্রিপশন দিচ্ছে, ডিভোর্স হবে কি হবে না এই সমস্ত বলছে। এবং ডক্টর ইউনূসের তিনটি হচ্ছে প্রিয় রাজনৈতিক দল, আপনি দেখবেন সর্বশেষ মিটিং করেছে কিন্তু তিনটি রাজনৈতিক দলের সঙ্গে। ফলে ডক্টর ইউনূসের ভাষ্য অনুযায়ী তিনটি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। তো এই তিনটি রাজনৈতিক প্রধান দলের মধ্যেই যদি তাদের মতো করে বলি যে অনৈক্য থাকে, নির্বাচন কি করে হবে? জামাত বলেছে যে সে গণভোট, জামাত কি বলেছে যে ঠিক আছে গণভোট না হলেও নভেম্বরের মধ্যে গণভোট না হলেও আমি ইলেকশনে যাব? বলে নাই তো, আমরা তো জানি না। জাতির কাছে তারা সর্বশেষ প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে এবং টাইম ফ্রেম বেঁধে দিয়েছে 15 নভেম্বরের মধ্যে গণভোটের ব্যাপারে ঘোষণা দিতে হবে। জামাত ইসলামীর ভাষ্য। বলেছেন যে আপনার ঐক্যমত কমিশন প্রতারণা করেছে, বিএনপি মহাসচিব বলেছেন যে প্রতারণা করেছে ঐক্যমত কমিশনের কনভেনারকে ডক্টর ইউনূস। আবার বলছেন এখন আমাদের সরকারের প্রতি আস্থা আছে, সরকার প্রধানকে ডক্টর মেহমান ইউনূস। তার মানে কি একই ব্যক্তির দুই রূপকে ওনারা, একজনকে বলছেন তোর আমি মেরে ফেলবো, মানে তোর আমি চাই না, পছন্দ করবো না, করি না, তোর আমি ডিভোর্স, তুই আমার লোকে প্রতারণা করছিস, আবার তাকেই বলছেন না আমি তোরে বিয়ে করলাম। মানে কি হিল্লা বিয়ে? হিল্লা বিয়ে করতে হলে তো আরেকটা জিনিস লাগবে। আমার এই ভাষাগুলি হয়েছে কেন জানেন? এই কথিত জুলাই বিপ্লবের পরে আমি আমাদের সন্তান সমতুল্যদের কাছ থেকে শিখেছি এইগুলি। তারা তো আবার রাষ্ট্রেরও বিভিন্ন উপদেষ্টা দায়িত্ব পালন করেছে। তারা মনে করেছে যে তারা এই যে বাংলাদেশের বাঙালির ভাষার মতো এত সুন্দর ভাষার মধ্যেও যখন অসংখ্য স্ল্যাং আছে, সেই স্ল্যাং তারাই বলতে পারে, আমরা পারি না। আমরা পারি, কিন্তু আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট, জনগণের কাছে যে আমাদের নম্রতা, জনগণের প্রতি যে আমাদের ভদ্রতা, সেই জায়গা থেকে আমরা এগুলো বলি না। আর রাজনীতির ভাষা অন্তত এরকম হইতে পারে যা তারা করছে। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলি, ধ্বংস করে দেওয়া। আরেকটা জিনিস আমি না বলে পারছি না, এই যে আওয়ামী লীগের আজকে নৌকাবিহীন কেন বলে একটু বলি। 1971 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। আওয়ামী লীগ 1975 সালে রক্ত দিয়েছে। আওয়ামী লীগ 2004 সালে রক্ত দিয়েছে। বা পৃথিবীর ইতিহাসে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, একটি দল, আওয়ামী লীগের মতো একটি দল, সুপ্রতিষ্ঠিত দল, এই দল যত রক্ত দিয়েছে তার প্রতিষ্ঠাতা সহ দুনিয়ার ইতিহাসে কোন রাজনৈতিক দল এত রক্ত দেওয়ার ইতিহাস নেই। আওয়ামী লীগ শুধু রক্ত দিয়ে গেছে, এই দেশের জনগণকে একটি দেশ স্বাধীনতা আনার জন্য নেতৃত্ব দিয়ে গেছে। এই দেশকে আওয়ামী লীগ যত কিছু দিয়েছে আজ পর্যন্ত, আওয়ামী লীগের যে অর্জন তার সাথে অন্য কোনো দলের অর্জনের কোনো তুলনা হয় না। আমি একজন আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি একজন শিক্ষাবিদের বলছি আপনারা তুলনা করুন। এই জন্যই আজকে ওই হেডিংটার কথা হয়তো আর একটু পরে বলবো, কিন্তু একটু বলে নেই যে এই দেশে আজকে নৌকা ছাড়া ভোট করার জন্য যে প্রচেষ্টা করা হচ্ছে, যে চেষ্টা করা হচ্ছে, আপনারা যারা এই দেশের 25 দল 30 দল যারা দল করে যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি আপনারা গভীর ষড়যন্ত্রের মধ্যে আছেন, আপনারা গভীর ভুলের মধ্যে আছেন, আপনারা রঙিন স্বপ্নে আছেন। আপনারা মনে করেছেন নৌকা আওয়ামী লীগ চলে গেছে, বঙ্গবন্ধু কন্যা চলে গেছে, আমরা এই সুযোগে ওই 75-এর 15 আগস্টের পরে যেভাবে ওই জাতীয় চাইনাতে হত্যা করার পর মনে করেছিলেন যে আমরা তো সব শেষ করে দিয়েছি, আমরা তো এখন শেষ করে দিয়েছি, এখন আমরা দেশটা আমাদের নিজেদের মতন করে চালাবো। এবারও মনে করছেন যে 5 আগস্টের পরে মনে করছেন 24 সালে যে আমরা তো সব বিদায় করে দিলাম, আওয়ামী লীগের লোক সব চলে গেছে। কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি মানুষ, জয় বাংলার কোটি কোটি মানুষ, মুক্তিযুদ্ধের কোটি কোটি মানুষ এই দেশে রয়ে গেছে। তারা দেশ ছেড়ে কোনোদিন যাবে না।
তারা আজকে আপনাদের অত্যাচারিত হয়ে জেল জুলুম খেটেও তারা সোচ্চার হচ্ছে, মিছিল করছে। এই মিছিল দিন দিন আরো বড় হবে। সুতরাং যারা রঙিন স্বপ্ন দেখছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবেন, তাদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং এই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, এই বিষয়টা নিয়ে আসবো। আপনি খুব সুন্দর করে 3রা নভেম্বর, আমি চেয়েছিলাম যে আসলে আমাদের তরুণ প্রজন্মের জানা উচিত ইতিহাসটা। আমাদের যে এই যে জাতীয় 4 নেতাকে মেরে ফেলা হলো, 75-এ বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো, 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যা করা হলো, এর ধারাবাহিকভাবে চলছে আমাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিধন করা, এবং বর্তমানে 2024-25-এ এসে তারা যে ক্যাঙ্গারু কোর্ট চালিয়ে আবারও সেই 75-এর পুনরাবৃত্তি করতে চাইছে, এটা তো আমাদের কাছে একদম পরিষ্কার। হ্যাঁ, শেখ হাসিনা সহ যারা এই মুহূর্তে যাদের ট্রায়াল চলছে ক্যাঙ্গারু কোর্টে, তারা সবাই মুক্তিযোদ্ধা, তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এবং বাংলাদেশের পতাকা মুক্তিযুদ্ধে তাদের অবদান কখনোই আমরা নেতৃত্ব দিয়েছেন তারা। অনেক ধন্যবাদ আওয়াল ভাই। রাজনীতি এবং নির্বাচন নিয়ে আমি আপনার সাথে কথা বলতে আসবো। কাছিয়াপা, আপনি তো একদম শুরু থেকে পুরা বিষয়টা একসাথে আমরা দেখছি। এই যে ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার হলো, তার আগে জুলাইয়ের আন্দোলন হলো, ওরা আন্দোলন বলে, আমরা বলি ষড়যন্ত্র, এখন ষড়যন্ত্র সেটা প্রমাণিত হয়ে গেল। তো এখন কোটার নামে প্রথমে বিএনপি এই ষড়যন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এটা বিএনপি নিজেও স্বীকার করেছে, আমরাও বুঝি, জানি। হ্যাঁ, বিএনপির নেতাকর্মীদের দেখা গেছে এবং স্বীকার করেছে। এক গ্রুপ বলছে আমরা ভুল করেছি, আরেক গ্রুপ এটাতে স্বীকার করেছে। তাদের মধ্যে একটা ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার হলো, তাদের একটা ভাব হলো ইউনূসের সাথে। আজ সেই অবস্থার জায়গায় বিএনপিকে দেখতে মনে হচ্ছে স্পষ্টতই ক্ষোভ, অনুতাপ, এবং মানে কি, তাহলে কি অবশেষে বিএনপি বুঝতে পারছে যে তারা শুধু ইউনূসের রাজনৈতিক পরীক্ষার একটা, মানে রাজনীতিতে ইউনূস ক্ষমতায় যাওয়ার একটা গিনিপিক হিসেবে বিএনপিকে ব্যবহার করেছে? এটা কি বিএনপি আসলেও বুঝতে পেরেছে? কারণ এখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন সাহেব, ওনারা সবাই এক একদিন এক একটা স্টেটমেন্ট দিচ্ছে। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই আজকে, সেটা হচ্ছে আমরা বিএনপি যে বুঝতে পারছে বিএনপির যে রাজনৈতিক অবস্থা নড়বড়ে হয়ে গেছে, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগ বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেন, আমরা এই বিষয়টাকে ক্রিটিক্যাল ওয়েতে কিভাবে আমাদের দেখা উচিত? বিএনপির এই নড়বড়ে অবস্থা এবং রাজনীতিকে, জাতীয় পার্টিকে তার আগে এরা এই কাজটা করলো, রাজনীতিকে বিলীন করে দেওয়ার যে ইউনূস চক্রের যে একটা পরিকল্পনা, এটাকে আমরা কিভাবে দেখা উচিত? আপনি কি মনে করেন? জি, অনেক ধন্যবাদ শায়লা আহমেদ লোপাপা, অনেক ধন্যবাদ। আমাদের সহযোদ্ধাই বলা যে একসাথে আমরা টিম ওয়ার্ক করে কাজ করছি 5 তারিখের পর থেকে, যার যার জায়গা থেকে। আর আওয়াল স্যারকে অনেক ধন্যবাদ। স্যাররা সবসময় স্যারদের মতোই কথা বলেন, এবং আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এত সুন্দর করে এই 4 নেতার বিষয়টি ব্যাখ্যা করলেন। দর্শকরাও নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝতে পেরেছে আজকে সেই সময়টার যে কি ঘটেছিল। অনেক ধন্যবাদ স্যার আপনাকেও। আসলে বিএনপির বিষয়টা যখন প্রশ্ন করলেন, মানে এটা এমন একটা অবস্থা এখন যে সবাই বুঝতে পারছে। আর 5 আগস্ট পরবর্তী সময় বিএনপি, আমি আপনাদের সবাই নিশ্চয়ই একটা দৃশ্য মনে আছে, 5 তারিখের আমরা দেখছিলাম যে একটা জায়গায় অনেকগুলো ড্রাম দেয়া, সেই ড্রামের উপরে বেশ কিছু সেই সময় বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ ড্রামের উপরে দাঁড়ানো, আর সামনে অনেক মানুষ সেখানে ভীষণ আত্মগর্ব নিয়ে, মানে খুব গর্ববোধ করছে, মানে ভীষণ, মানে বলছিল যে আপনারা শান্ত হন, দেশকে আমরা সুস্থির করবো, অমুক তমুক, এবং সেখানে আওয়ামী লীগ সরকারকে খুব যাচ্ছে তাই বলছিল। তো কিছু কিছু টেলিভিশন ফুটেজের একটা অংশ কেটে প্রচার করেছিল, তো যে অংশটা কেটে প্রচার করেছিল সেটা আবার আমরা অন্যান্য জায়গায় দেখেছি। সেই অংশের মধ্যে ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন বিএনপির পক্ষ থেকে, এবং ওনারা বলছিলেন যে, এবং প্রেস কনফারেন্সে খুব কনফিডেন্টলি বলছিলেন যে এই আন্দোলনে আমরা আমাদের সহযোগিতা ছিল সব রকম ভাবে, আমরা বলে দিয়েছিলাম যে সকল ক্ষেত্রেই সকলভাবেই সহযোগিতা করা হোক। এবং যখন লিস্ট করা হচ্ছিল তখন তারা বলছিলেন তাদের 450 কর্মী নিহত হয়েছে।
পরবর্তীতে আমরা দেখলাম যে প্রতিটা ক্ষেত্রে তারা ইউনূস সাহেবকে স্বাগত জানাচ্ছেন, এই অন্তর্বর্তী সরকারকে তারা একদম মানে বুকে পিঠে করে মাথায় করে রাখছেন, মাথার মুকুট বানিয়ে ফেলছেন বিভিন্ন টক শোতে। তাদের ব্যক্তিবর্গ ইউনূস সরকারের এই সময়টা লাইফ ইজ বিউটিফুল, একটু ফুলের বিছানা, মানে গোলাপ ফুলের বিছানা, এরকম ভীষণ রকমের একটা বক্তব্য তাদের পক্ষ থেকে এসেছে। জুলাই সনদ ভীষণ বলো না বুকে পিঠে মাথায় নিয়ে বহন করছে। এবং জুলাই সনদ যেদিন স্বাক্ষর হচ্ছে সেদিন আমরা দেখলাম এনসিপি স্বাক্ষর করেনি, মারামারি চলছে, জুলাই যোদ্ধারা মারামারি করছে, এনসিপি নেই। এনসিপি সংসদ ভবনের সামনে যেদিন ছিল সেদিনও এনসিপির নেতারা কক্সবাজার বেড়াতে চলে গেল, হানিমুন ট্যুরে চলে গেল কনস্পিরেসি করতে, কিন্তু বিএনপি সেখানে ছিল এবং সেদিনও আবেগ উদ্বেলিত। সংসদ ভবনে বরং আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম করে স্যালুট করছেন, সালাউদ্দিন সাহেব ছাতি ধরছেন, মানে সে কি আবেগ। এখন ওই দিন পর্যন্ত সমগ্র জাতির জন্য ছিল শেষ মানে সবক। শেষ সবকটা কি ছিল? সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, ৭১-এর বাংলাদেশ, সবার কিন্তু শেষ মুহূর্তেও একটা ছিল যে আচ্ছা বিএনপি তো সবসময় মুক্তিযুদ্ধের দল হিসেবে নিজেদেরকে বলেন এবং তাদের যিনি দলের প্রধান তাকে বলেন যে তিনি নাকি ঘোষণা দিয়েছিলেন। এটা নিয়ে কুতর্ক বিতর্ক অনেক কিছু ঘটেছে। তো কাজে শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের একটা ছিল এই বুঝি ঘুরে যাবে বিএনপি, কারণ হাজার হলেও তো মুক্তিযুদ্ধের দল হিসেবে সারা জীবন তর্ক করেছে, দাবি করেছে, এবং এটা মিথ্যাও না, অনেকেই বিএনপিতে অবশ্যই মুক্তিযোদ্ধা আছেন। যদিও মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে অপমানের পর খানিকটা কষ্ট পেয়েছে জাতি, তারপরও আশা ছিল আপা। কিন্তু যেদিন স্বাক্ষরটা ওনারা করলেন বীর দর্পে এবং এভাবে ধরে রাখলেন সনদটি, সেদিন কিন্তু কোটি কোটি বাঙালি জনতা বিএনপি করুক বা না করুক তারা কিন্তু কষ্ট পেয়েছে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে ওনারা বিট্রে করলেন এবং ওনারা ইউনূসের পক্ষে গেলেন, যারা স্বাধীনতা বিরোধী সেই পক্ষে গিয়ে দাঁড়ালেন, সমস্ত জাতিকে মুক্তিযুদ্ধকে ১৯৭১ সালকে বিসর্জন দিয়ে। তারপর কি হলো? তারপর হচ্ছে আবার ঘটনা ঘুরে গেল। উনারা যে জাতিকে প্রতারণা করলেন মুক্তিযুদ্ধের নামে, এবার উনারা প্রতারিত হয়েছেন বলছেন, এবং উনাদেরকে উনাদের নাতির বয়সী হাঁটুর বয়সী নাসিরউদ্দিন পাটোয়ারি হাসনাতরা বলছে কাবিন করেছেন, এখন আবার কথা কিসের, সংসার করতে হবে, যা তা বলছে যে জমজমের পানি দিয়ে ধোয়া হয়নি, কি সব নাসিরউদ্দিন পাটোয়ারির সেই যে অশ্লীল কথাটি, সেটি আমার কাছে মনে হয়েছে যে এরকম কথা শুনবার জন্যই কি বিএনপির জন্ম হয়েছিল। তো যাই হোক, বিএনপি এখন সবাই বলেছেন তাদের সাথে প্রতারণা হয়েছে, বৃষ্টির মধ্যে প্রতারণা হয়েছে, উনারা যেটা না বলেছেন সেটা রাখেনি, উনারা যা বলেছেন পাতা পাল্টে ফেলেছে। এখন এই সমস্ত কথা তো বাচ্চাদের মতো কথা, ছেলে মানুষের মতো কথা। উনারা একটা দীর্ঘ সময় রাজনৈতিক দল, সেটা যেমনই হোক, তারা স্বাধীনতা বিরোধীদের সাথে দিনের পর দিন আতাত করেছেন, জনগণের বিপক্ষে গেছেন। মুক্তিযোদ্ধাদের যখন অত্যাচার করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল হয়েছে, বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ ভেঙে দিয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যখন তারা নানানভাবে অপমান করেছে, অর্থাৎ সমগ্র মুক্তিযুদ্ধের সাথে যখন অপমান হয়েছে তখনও বিএনপি চুপ ছিল। তার মানে তারা মানসিকভাবে, তারা সর্বতভাবে মুক্তিযুদ্ধের বিরোধে গিয়ে দাঁড়িয়েছে। আজকে আসলে তারা যে প্রতিবাদটা করছে সেটা কিন্তু মুক্তিযুদ্ধের জন্য না, তাদের প্রতিবাদ প্রতারণার জায়গাটা হচ্ছে তারা যা আশা করেছিল, তাদের সামনে যে চকলেটটা ঝুলছে, তারা আসলে ওই লোভে সমস্ত কিছুকে ত্যাগ করেছে, মা বোন বাবা ইতিহাস ঐতিহ্য পরিবার সব ত্যাগ করেছে। করে যখন দেখলো হায় হায় বিয়ে তো করছে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি, পালিয়ে যাওয়ার পরে যেমন কোনো ছেলে থাকে না, তাকে কোথাও টান বাজারে বিক্রি করে দেয়, ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে, এখন কোনো কিছু নাই। তো এখন ওনারা বলছেন যে প্রতারিত হয়েছেন। তো প্রতারিত তো হয়েছেন কারণ ওনারা লোভে পাপ পাপে মৃত্যু, ওনারা লোভ করেছেন সকল কিছুকে ত্যাগ করে। এখন ধরেন ওনারা কোথায় ফিরবেন? ফেরার জায়গা কোথায়? ফেরার জায়গাটা কোথায়? জনগণের কাছে ফিরবেন? মুক্তিযুদ্ধের কাছে ফিরবেন? এখন মুক্তিযুদ্ধ এমন একটা জিনিস, মুক্তিযোদ্ধার এমন একটা জিনিস, এটা এমন এক চেতনা, হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনায় আবার ফিরতে পারেন বিএনপি, ঘরের ছেলে ঘরে ফিরতেই পারেন,
জনগণও যখন ফিরে আসবেন, যখন ওই অতীত মুছে দিয়ে আসবেন, অর্থাৎ স্বাধীনতা বিরোধীদের সাথে যে সম্পর্ক স্থাপন করেছিলেন সেটিকে যদি বিচ্ছিন্ন করে চিরতরে বিদায় দিয়ে যদি উনি আবার মুক্তিযুদ্ধের কাছে ফেরত আসেন, হয়তো জনগণ ওনাদেরকে গ্রহণ করবেন। কিন্তু ওনাকে তো মুক্তিযুদ্ধকে ধারণ করে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে। উনি যদি এক হাত রাখে মুক্তিযুদ্ধের দিকে আর এক হাত রাখে স্বাধীনতা বিরোধীর দিকে, তাহলে তো উনি দুই রুখে পা রাখতে পারবেন না। উনাকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে যে আমি শেষবারের সুযোগ আসলে নেই, মানুষ জেনে গেছে উনি বিএনপি কি করেছে। তারপরও যদি বিএনপি ভুল বুঝতে পেরে জনগণের কাছে ওয়াদা করে যে তারা মুক্তিযুদ্ধের কাছে ফিরতে চায়, স্বাধীনতা বিরোধীদেরকে বিসর্জন দিতে চায়, আমার বিশ্বাস বাংলার জনগণ, মুক্তিযুদ্ধের চেতনায় যে সকল জনগণ, তারা হয়তো এই ভাবনাটার প্রতি সুদৃষ্টি দেবে, সুবিবেচনা করবে। আর আপনি আমাকে যে প্রশ্নটা শেষে করেছেন যে আমাদের রাজনৈতিক জায়গায়, আমি ওই যে একটি কথা বললাম, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজনীতি করে, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের রাজনীতি করে, বাংলাদেশ আওয়ামী লীগ জনকল্যাণকর ভাবে রাজনীতি করে, প্রতিহিংসা রাজনীতি করে না। করলে তো বহু আগে বিএনপিকে ইলেকশনের জন্য ডাকতো না, বিএনপিকে নিষিদ্ধ করতো, সবাইকে নিষিদ্ধ করে বসে থাকতো। এখন তারা যেভাবে নিশ্চিহ্ন করছে আওয়ামী লীগকে, তা আমি মনে করি যদি ওনারা বিএনপি ফিরে আসেন, দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ান, তাহলে সকল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল একসাথে মিলে জনগণকে নিয়ে এই স্বাধীনতা বিরোধীদেরকে কোথায় পাঠিয়ে দেবে? নির্বাসনে। সেই সুযোগ তো রয়েছে ভাই। দিনের শেষে এটা বাংলাদেশ, বাংলাদেশকে প্রয়োজন রক্ষা করা। দিনের শেষে মুক্তিযুদ্ধের মাটিতে, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকার আল বদর আল শামসের ঠাঁই নেই। এই জায়গায় যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে আসবে, ভুল তো মানুষই করে, রাজনৈতিক দল ভুল করতেই পারে, ফেরত আসুক মুক্তিযুদ্ধের কাছে, সম্পর্ক ত্যাগ করে আসুক। বিবাহ হলে ডিভোর্স আছে ভাই, এটা ধর্মেও আছে, আইনেও আছে। ওরা বলছে কাবিনে সাইন করেছেন, ঠিক আছে, কাবিনে সাইন হয়েছে, কাবিনের সাইন তো ঘুরেও যেতে পারে। ডিভোর্স দিলে বাবা মা কি সেই সন্তানকে ঘরে নিয়ে আসে না? জাতি কি তাকে ফেলে দেয়? ফেলে দেয় না। তো সেটা আমি মনে করি ভুলের প্রায়শ্চিত্ত আছে, সেটি হতে পারে। অনেক ধন্যবাদ প্রার্থী আপা। আবার আসবো আপনার কাছে। আবার ভাই, যেটা আমাদের শিরোনাম যে নৌকা ছাড়া নো হাসিনা নো ভোট, হ্যাঁ, তার আগে আমি একটা বিষয় আপনার অ্যাড্রেস করতে চাই। এই বিষয়টা নিয়ে যদি পড়েন, ইসলামী যে আন্দোলন, এরা চাচ্ছে গণভোটের মাধ্যমে কিছু একটা করে তারা নিজেদেরকে জাস্টিফাই করে নিজেদেরকে ক্ষমতার দিকে নিতে চাইছে। তো এখন মনে হচ্ছে যে আমাদের যে একটা রাজনৈতিক শূন্যতা এসেছে, সেই শূন্যতায় এই যে জামাত এবং তাদের যে সহযোগীরা, ইসলামিক সংগঠনগুলো, এবং একটা মনে হচ্ছে অন্য দর্শন চাপিয়ে দিতে চাচ্ছে, যেটা জুলাই সনদের একটা আড়াল। যেমন ইসলামিক শরিয়া আইন, ওরা প্রকাশ্যেই বলে যে জুলাই অভ্যুত্থান, মামুনুল বলেছে আসলে একটা ইসলামিক বিপ্লব হয়েছে, এটা কিন্তু স্বীকার করে। এই অবস্থাতে এখন নির্বাচনী ডামাডোল, যেটা ইউনূস বলছে এনি হাউসে নির্বাচন করবে, কিন্তু উনি এখনো পর্যন্ত মানে সংখ্যাগরিষ্ঠ যে দল যার জনপ্রিয়তা আওয়ামী লীগ, সেটাকে ভোটের যাওয়ার কোনো সুযোগ নেই, তারা এটার স্থগিত করে রেখেছে কার্যক্রম। এই অবস্থায় একটা ভীষণভাবে ক্যাম্পেইন এসেছে একদম গ্রাসরুট লেভেল থেকে যে নো আওয়ামী লীগ, নো শেখ হাসিনা, নো ভোট। এই অবস্থায় কি মনে হয় যে সামনের সময়টা নির্বাচন যদি শুরুই হয়ে যায়, তাহলে কি একটা দেশের মধ্যে কি একটা আরো ভয়াবহ একটা বিশৃঙ্খলা তৈরি হবে না, নাকি ইউনূস এটাই চায়? ধন্যবাদ লোপা। নৌকা, নো ভোট উইদাউট ভোট, সুন্দর স্লোগান। নৌকা এই দেশের আপামর বাংলা ঐতিহ্যের একটি প্রতীক। 1954 সালে যুক্তফ্রন্ট এই নৌকা প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তফ্রন্ট 1954 সালে অত্যন্ত একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল, সেটা ইতিহাসের একটি অংশ। সেখান থেকে শুরু। সেই নৌকা হোসেন সোহরাওয়ার্দীর নৌকা, শেরে বাংলা ফজলুলও সেই যুক্তফ্রন্টের এই নৌকার ছিলেন, যদিও তারা আলাদা দল করতেন, কিন্তু নৌকা প্রতীক, গ্রাম বাংলার প্রতীক। এই নৌকা দিয়ে 1970 সালে
আওয়ামী লীগের এই নৌকা দিয়ে একটি ল্যান্ডস্লাইড গৌরবের বিজয় অর্জন হয়েছিল এবং তার মাধ্যমে এই দেশের মানুষ স্বাধীনতা পেয়েছিল এই নৌকার মাধ্যমে, নৌকাকে ভোট দিয়ে। এই নৌকাকে ভোট দিয়ে আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে গণতন্ত্রে বিশ্বাসী। আওয়ামী লীগ 2টি ইলেকশন ছাড়া পাকিস্তান এবং বাংলাদেশে এমন কোনো ইলেকশন নাই যে আওয়ামী লীগ অংশগ্রহণ করেন নাই। সেই 2টি ইলেকশন আপনাদেরকে মনে করাই দিই। 1988 সালে যখন এরশাদ একেবারেই তার নিজের মতো করে একটি প্রহসনের নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে বাংলাদেশের কোনো দলই যায় নাই। এরশাদ এই নির্বাচন করেছিলেন আসম আবরবের নেতৃত্বে কয়েকটি নামকাস্তে বিরোধী দল নিয়ে। একটি আরেকটি হলো 1996 সালের 15 ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন, যেটি নাকি একতরফা নির্বাচন, বিএনপি ক্ষমতায় থেকে। এবং এই 2টি নির্বাচন যেখানে কোনো দল, কোনো প্রতিষ্ঠিত দল এই 2টা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আওয়ামী লীগ সহ। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে, সেই জন্য তাকে নির্বাচন প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচন করেছে। 1979 সালে আওয়ামী লীগের নেতৃত্ব ভেঙ্গে টুকরা হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে, তবু কিন্তু সেখানে নির্বাচন করেছেন 1979 সালে জিয়া রহমানের নেতৃত্বে, যেখানে ভোট অত্যন্ত প্রহসনের ভোট হয়েছে। সেখানে আওয়ামী লীগ তার জীবনের সর্বনিম্ন আসনটি পেয়েছিলেন 39টি আসন। সুতরাং আওয়ামী লীগ একটি নির্বাচনী দল, নির্বাচনমুখী দল। এই নৌকা কোনোদিন, আওয়ামী লীগ এরম একটি দল যারা কোনোদিন ভোট ছাড়া অন্য কোনো ষড়যন্ত্র, কোনো সামরিক বা বেসামরিক কোনোভাবে কোনোদিন ক্ষমতা গ্রহণ করেন নাই। আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ একমাত্র দল যারা এই বাংলাদেশে 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে। এই বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আর কোনো ইতিহাস নাই, একটা ইতিহাস 2001 সালে। এবং আওয়ামী লীগ, আমি আরো কোথাও বলেছি মনে হয়, 2008 সালে আওয়ামী লীগ এই দেশের যেটা নাকি সার্বমহলের দেশে বিদেশে সবচেয়ে বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ 48.04 ভোট পেয়েছিলেন। মহাজোটের নেতৃত্বে আওয়ামী লীগ 57% ভোট পেয়েছিল। সেখানে বিএনপি পেয়েছিলেন 33%, আর 4 দলীয় জামাত সহ অন্যান্য সবাই মিলে পেয়েছিলেন 37% ভোট। আজকে যারা 37% ভোট পেয়েছিলেন 2008 সালে, তারা আজকে জুলাই সনদ করে, তারা আজকে নির্বাচন করে 57% জনপ্রতিনিধির দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল, তারা আজকে নির্বাচনের বাইরে। এটি স্বাধীন দেশে আরেকটি কলঙ্কের ইতিহাস, তাদেরকে নির্বাচনের বাইরে রাখা। আমি সেইভাবে দেখবো এটা একটি কলঙ্কের ইতিহাস। সুতরাং এই নির্বাচন, এই যে ফেব্রুয়ারি নির্বাচন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আমি কোনো সুযোগ দেখছি না। কেন দেখছি না? এক তো 57% লোক বাদ, প্রতিনিধির বাদ দল আওয়ামী লীগ সহ তারা চিন্তা করতেছে। আরেকটা, তাদের যে 37% লোকের যে দল যারা আছেন, এই 16 দল, 18 দল, 25 দল, 30 দল, যাদেরকে যত দলই হোক, তাদের মধ্যে কোনো ঐক্য নাই। তারা আজকে একটু আগে রুকেয়া প্রাচীর বললেন, বিএনপি নির্বাচনে জয়লাভ করবে, ফাঁকা মাঠে জয়লাভ করার যে স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ফাঁকা মাঠে গোল দেওয়ার যে স্বপ্ন দেখছিল, ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে বিএনপিও বলছে আমরা প্রতারিত হচ্ছি। এরা 5ই আগস্টের পরে এই কে আন্দোলনের নেতৃত্ব, কে আন্দোলনের অংশীদার, এটা নিয়ে জগ্রাফিবাদ করছে। এখন তারা জগ্রাফিবাদ করতেছে যে কে ক্ষমতা দেওয়ার জন্য কার পথ বন্ধ হয়ে যাচ্ছে। তারা তো জনগণের চিন্তা করেন না, তারা গণতন্ত্রের চিন্তা নাই। যারা আজকে দলগুলো আছে, বেশিরভাগ দল বিএনপি সহ,
তারা এই দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য তাদের অনেক অবদান আছে। তারা এই দেশের মার্শাল লর সাথে জড়িত, তারা মার্শাল ল দিয়ে দেশ অনেক বছর শাসিত হয়েছে। সেখান থেকে কিন্তু আওয়ামী লীগ 2008 সালের পরে বলবেন যে আওয়ামী লীগ ভোট ঠিকভাবে করেন নাই। 2014 সালের ভোট আমি না বলে পারছি না। 2014 সালে প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার জন্য ডাকছিলেন, তারা আসেন নাই, তারা ভোট বর্জন করেছেন। বিএনপি 2 বছর পরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলছিলেন যে আমরা 14 সালে যে অফার আমরা পেয়েছিলাম, আমাদের একটা মন্ত্রণালয় দেওয়া হবে, সে অফার আমরা ভুল করেছি, না যে ভুল করেছি। তারা কিন্তু ভুল স্বীকার করছেন। 2014 সালের নির্বাচনে না দেওয়া তাদের ভুল ছিল। 2018 সালের নির্বাচনটা ছিল সবার অংশগ্রহণ করে না, সেখানে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেই দায় দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে, সেটা তাদের ব্যাপার। 2024 সালে কিন্তু তারা আসে নাই। সুতরাং নির্বাচন একতরফা আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছে, কনস্টিটিউশনালি রক্ষা করার জন্য আওয়ামী লীগ নির্বাচন করেছে। সুতরাং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এই দেশে হবে যদি কেউ ভেবে থাকে, আমি মনে করি আপনাদেরকে আরেকবার চিন্তা করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা হয়তো ক্ষমতা, তো জেনারেল এরশাদও গেছেন, জিয়া রহমান সাহেবও ক্ষমতায় গেছিলেন, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে কি হয়েছে? এই ক্ষমতাকে থাকতে পারছে? মার্শাল ল দিয়া কয় বছর ক্ষমতা ছিলেন, এরশাদ সাহেব থাকছেন, কিভাবে বিদায় হয়েছে? সুতরাং যদি এই দেশে শান্তি চান, গণতন্ত্র চান, অসাম্প্রদায়িকতা চান, এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা যদি বজায় রাখতে চান, তাহলে সব দলকে নিয়ে ইলেকশন করতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি, 14 দল, যত দল আছে সবাইকে নিয়ে ইলেকশন করতে হবে, তাহলে একটি এই দেশে শান্তি আসবে। আর আওয়ামী লীগ ছাড়া যদি 14 দল ছাড়া, জাতীয় পার্টি ছাড়া সবার নিয়ে যদি এই দেশে ইলেকশন হয় কোন কারণে, সেই ইলেকশন হয়েছে তো অতীতে বিএনপি করছে ইলেকশন। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন, প্রহসন মানবানিক নির্বাচন হবে, নির্বাচন করে 1 মাস থাকতে পারে নাই, আন্দোলন করে আবার নামতে হয়েছে। 36 দিন ছিলেন। তো যদি বিএনপি যদি মনে করেন ঠিক আছে আমরা 36 দিন আবার না 48 দিন ক্ষমতা থেকে আবার নামবো, তাহলে সেটা তাদের ব্যাপার। আর যারা জামাত সহ যারা লীগ স্বপ্ন দেখছেন যে আমরা এখন আওয়ামী লীগ নাই, 14 দল নাই, জাতীয় পার্টি নাই, এই সুযোগে যদি বিএনপিকে একটু বিপদে ফেলাইয়া আমরা কোনো কারণে কারুকার্য করে যদি জামাত, এনসিপি তারা যদি ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখছে, মানুষের কাছে বলছে যে, মানুষ নাকি বলতেছে যে আওয়ামী লীগে দেখলাম, বিএনপি দেখি, এখন জামাতে দেখতে চায়। জামাতকে অনুরোধ করব, আপনাদের স্বপ্ন থাকা ভালো, দল করতে হলে স্বপ্ন তো থাকতেই হয়, কিন্তু স্বপ্নটা যেন অতি স্বপ্ন না হয়ে যায়। আপনারা এখনো 1971 সালে আমার সেই দিনের কথা মনে হলে, সেই দিন যেভাবে আমার আপন মামাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমার মা সারা জীবন, আমার নানি সেই দিন এই শোক করে মারা গেছেন, আমার অনেক আত্মীয় স্বজন সবার প্রত্যেকের বাড়ি বাড়ি যেভাবে আল বদর, আল শামস, রাজাকাররা যেভাবে হত্যা করেছে, নৃশংসভাবে আমাদের মা বোনকে ইজ্জত নষ্ট করেছে, তার চোখের সামনে দেখেছি। আমি তখন বিশ্ববিদ্যালয়ের 1ম বর্ষের ছাত্র। জামাত, আল বদর, আল শামস তাদের কর্মকাণ্ড মনে হইলে গা শিহরে ওঠে। তার কিভাবে মানুষকে হত্যা করেছে, কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে পাকিস্তানি আর্মিদেরকে কিভাবে সহযোগিতা করেছে, এটা বিভীষিকা। একটা দিন যেত না। 1971 সালে বলতাম একটা বছর যাচ্ছে, আল্লাহ আমরা দোয়া করতাম কেন ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করে না, কেন ইন্ডিয়া আমাদের দেশটাকে আমাদের সাহায্য করে মুক্ত করে না, আমরা কত সহ্য করবো। এই দেশের হাজার কোটি কোটি মানুষ দোয়া করেছে, কিন্তু এই দেশের বাঙালিরও একটি জাত আছে, বাঙালিদের একটা গোষ্ঠী আছে, সেদিন তারা দোয়া করছে, আবার 1 বছর পরে আবার ভুলেও যাচ্ছে। এই বুলার লোকগুলো এই লোকগুলা যারা আজকাল স্বাধীনতা বিরোধী, যারা পরাজিত শক্তি। সুতরাং জামাতকে আমি অনুরোধ করব, রূপা আপনারাও রঙিন স্বপ্ন দেখবেন না। আপনারা এই দেশের রক্তে রঞ্জিত, এখনো রক্ত রঞ্জিত আছে আপনাদের হাত, আপনাদের পূর্বশরীরা এই দেশের মানুষের রক্ত, স্বাধীনতা 30 লক্ষ মানুষের রক্তে রঞ্জিত আছে। বঙ্গবন্ধু বলেছিলেন পাকিস্তানের কারাগারে 1971 সালের 11 নভেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান একজন কয়েদির সাথে আসছিলেন দেখা করতে।
যখন ইয়াহিয়া খান যখন হ্যান্ডশেক করার জন্য হাত বিষয় দিয়েছেন বঙ্গবন্ধু কয়েদির কাছে, বঙ্গবন্ধু বলেছিলেন সেদিন, এই হাত আমি স্পর্শ করবো না আপনাদের হাত, এই হাত আমার বাঙালি রক্তে রঞ্জিত, আমি হাত স্পর্শ করবো না। উনি হাত স্পর্শ করেন নাই। আর সেই হাতের রঞ্জিতের আপনাদের লেগে আছে জামাত, যারা আপনারা বড় বড় কথা বলেন, এটা আপনাদেরকে মানতে হবে। আপনারা ক্ষমা চান নাই, আপনারা ক্ষমার নামে অনেক সময় প্রহসন করে। আপনাদেরকে ক্ষমা চেয়ে, এই রক্তে রঞ্জিত হাতের ক্ষমা চেয়ে দেশে রাজনীতি করতে হবে। রাজনীতি কোনো অসুবিধা নাই, কিন্তু দুই নৌকা পাড়া দিয়ে নয়। সুতরাং আমি অনুরোধ করব, আমার বক্তব্য একটাই, যে সব দলের অংশগ্রহণ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে।